দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়ের জগতে। আপনাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম, সপ্তাহের মাঝখান দিয়ে যে কোনো একটা দিন আমি পারবো চলে আসবো আপনাদের জন্য ভয়ের জগৎ নিয়ে, এবং শনি এবং বুধবার প্রতি সপ্তাহের মতোই যুক্ত থাকবো আপনাদের সাথে, এবং সময় পেলে মাঝখান দিয়ে আরও একটা দিন চলে আসবো। সো আজকেই চলে আসলাম আপনাদের জন্য আপনাদের পাঠানো ঘটনাগুলো নিয়ে। সো চলুন প্রথম ঘটনাটা আমরা শুনি। প্রথম ঘটনাটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন রাত্রি, আমাদের নিয়মিত একজন শ্রোতা, উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ঘটনাটি ঘটেছিল 1998 সালের দিকে উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে। রফিক সাহেব তখন তরুণ। তার খালার বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। গ্রামের রাস্তা মানেই মেঠো পথ, দুপাশে ঝোপঝাড় আর বিশাল সব বাঁশঝাড়। রাত ঠিক 12টা, চাঁদের আলো খুব একটা নেই। রফিক সাহেব যখন গ্রামের শেষ সীমানায় পুরনো পুকুর পাড় দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার মনে হলো পেছন থেকে কেউ ডাকছে, খুব পরিচিত গলায় তাকে ডাকছে। রফিক, একটু দাঁড়াও তো বাবা। রফিক সাহেব দাঁড়িয়ে পড়লেন। গলার আওয়াজটা একদম তার মরহুম চাচার মতো, যিনি মাস 3 আগে মারা গেছেন। ভয়ে তার গায়ের লোম খাড়া হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ভাবলেন হয়তো মনের ভুল। তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর আবার সেই ডাক। এবার আওয়াজটা মনে হলো তার একদম কানের কাছে। সাথে সাথে বাতাসে ভেসে এলো পচা গোবর আর ভিজে মাটির একটু গন্ধ। রফিক সাহেব ছোটবেলায় বড়দের কাছে শুনেছিলেন, একা পথে কেউ যদি তাকে ডাকে পেছন ফিরে তাকাতে হয় না। তিনি সোজা সামনের দিকে তাকে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন তার বাঁ পাশে একটি ছায়া হাঁটছে। ছায়াটি মানুষের মতোই দীর্ঘ, কিন্তু পা দুটো মনে হচ্ছে মাটির সাথে নেই, কিছুটা উপরে ভাসছে। রফিক সাহেব ভয়ে চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে তিনি ভাবলেন আর কয়েক মিনিটের মধ্যেই তো নিজের বাড়ি পৌঁছে যাওয়ার কথা। কিন্তু 10 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল। তিনি কেবল একই জায়গায় বারবার ফিরে আসছেন। সেই পুরনো বটগাছ আর মরা পুকুরটা যেন তাকে ছাড়ছেই না। একে গ্রাম্য ভাষায় বলে ভূতে পাওয়া বা নজরবন্দি হওয়া। তার মনে হচ্ছিল চারপাশটা যেন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে, অথচ তখন শীতকাল ছিল না। দম আটকে আসছিল তার। ঠিক সেই মুহূর্তে তিনি দূর থেকে একটা হারিকেনের আলো দেখতে পেলেন। হারিকেন নিয়ে আসছিলেন গ্রামের মসজিদের ইমাম সাহেব। রফিক সাহেবকে ওভাবে পাগলের মতো দৌড়াতে দেখে তিনি জোরে আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ হওয়া মাত্রই চারপাশে সেই গুমট ভাবটা কেটে গেল। রফিক সাহেব অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে ইমাম সাহেব বললেন, তুমি যেখান দিয়ে আসছিলে সেখানে আগে একটা পুরনো কবর ছিল। গভীর রাতে ওখানে একা চলাচল করা ঠিক হয়নি তোমার। রফিক সাহেবের পায়ে সেই রাতের কিছু আঁচড়ের দাগ ছিল, যা কোনো মানুষের নখের হতে পারে না। আজও তিনি সেই রাতের কথা মনে করলে শিউরে ওঠেন। এটাই ছিল ভাইয়া আমার ঘটনা। ঘটনাটা যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ওকে, আপনার ঘটনাটা আমরা পড়ে দিলাম রাত্রি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা নিয়মিত আমাদেরকে শোনেন। আর হচ্ছে গিয়ে আপনাদের ঘটনাগুলোর জন্যই আমি সপ্তাহে 2 দিন শো করি। প্রথমে একটা দিন করতাম, তারপর আরেকটা দিন বাড়লাম, শনি এবং বুধবার। এখন আমি চেষ্টা করব যদি সময় সুযোগ হয় আরও একটা দিন বাড়িয়ে 3 দিন করার জন্য। যদি আপনাদের ফুল সাপোর্ট পাই তাহলেই সেটা সম্ভব হবে। সো আপনারা আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে বড় করার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন আমাদের এই শোগুলো। শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে ছড়িয়ে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তাহলেই আমরা আমাদের ছোট্ট ফ্যামিলিটা বড় করতে পারবো। আর যদি আপনারা চান আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্কে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনার পুরো ঘটনা একসাথে লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন। আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি যিনি পাঠিয়েছেন রাসেলের ঘটনাটি আমরা পড়ছি। ঘটনাটি ঘটেছিল ঢাকার উপকণ্ঠে একটি নতুন গড়ে ওঠা আবাসন এলাকায়। সোহেল তার 2 বন্ধুর সাথে একটি পুরনো 3তলা বাড়ির নিচতলায় মেসে ভাড়া করে থাকতেন। বাড়িটা একটু স্যাঁতসেঁতে, আর বাড়ির মালিক বিদেশে থাকায় পুরো বাড়িটা প্রায় খালিই পড়ে থাকত। শুধু 3তলার একটি ঘরে বাড়ির কেয়ারটেকার কাশেম মিয়া থাকত। রাত 2টার অদ্ভুত শব্দ হতো। সোহেল রাজি হয়ে পড়াশোনা করত।
একদিন রাত প্রায় 2টার দিকে সে হঠাৎ শুনলো ওপরের তলা থেকে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ আসছে, যেন কেউ একটা বিশাল ট্রাঙ্ক বা সিন্দুক এক ঘর থেকে অন্য ঘরে টেনে নিয়ে যাচ্ছে। সোহেল ভাবলো হয়তো কাশেম মিয়া কিছু গুছাচ্ছে, কিন্তু শব্দটা এক টানে প্রায় আধা ঘন্টা চলতে থাকলো। পরদিন সকালে সোহেল কাশেম মিয়াকে জিজ্ঞেস করলো, চাচা রাতে এত কী সরাচ্ছিলেন? কাশেম মিয়া অবাক হয়ে বলল, কিসের শব্দ? আমি তো কাল রাতে বাড়িতেই ছিলাম না, আমার মেয়ের বাড়ি গিয়েছিলাম। 3তলার কলা পসিবল গেটে তো তালা দেওয়া ছিল। সোহেলের মনে খটকা লাগলো। সে রাতে সে তার বন্ধুদের জানালো, সবাই মিলে ঠিক করলো আজ রাতে তারা জেগে থাকবে। রাত ঠিক 1:45। হঠাৎ পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল, এমনকি রাস্তার কুকুরগুলো ডাকাডাকি বন্ধ করে দিল। হঠাৎ করেই মেসের বারান্দার গ্রিলের ওপাশে একটা লম্বা ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সোহেল সাহস করে টর্চ মারল, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক সেই মুহূর্তে ওপরতলা থেকে প্রচণ্ড জোরে শব্দ এলো, যেন কেউ উপর থেকে মেঝেতে আছাড় খেয়ে পড়েছে। সাথে সাথে একটা নারী কণ্ঠের চাপা কান্নার আওয়াজ। বন্ধুরা মিলে সাহস করে টর্চ আর লাঠি নিয়ে 3তলায় উঠে গেল। কলা পসিবল গেটে তখনও তালা ঝুলছে। তালা খুলে ভেতরে ঢুকে তারা দেখলো ধুলোয় ভরা মেঝে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেঝের ধুলোর উপর দিয়ে স্পষ্ট একটা দাগ চলে গেছে, যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। অথচ সেখানে কোনো আসবাবপত্র নেই। সবচেয়ে ভয়ানক বিষয় হলো, তারা যখন সেই দাগ অনুসরণ করে বারান্দার দিকে গেল, দেখলো ধুলোর ওপর ছোট ছোট বাচ্চার পায়ের ছাপ, কিন্তু সেই ছাপগুলো দেয়ালের মাঝপথে গিয়ে হঠাৎ গায়েব হয়ে গেছে। পরদিন তারা এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে পাড়ার এক মুরব্বীর কাছে শুনলো, বছর 10 আগে ওই বাড়ির মালিকের ছোট মেয়েটি 3তলার বারান্দা থেকে পড়ে মারা যায়। তারপর থেকে বাড়িটা নাকি ভারী হয়ে আছে। সোহেল আজও রাতে একা থাকলে সেই ভারী কিছু টেনে নেওয়ার গসটানোর শব্দ শুনতে পায়। এই ছিল ভাইয়া আমার ঘটনা। ওকে, আমরা যাব পরপর আরেকটা ঘটনা শুনবো। সো চলুন আমরা গিয়ে আমাদের পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনাটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রফিক মিয়া। তার ঘটনা নিয়ে আমরা পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল শীতকালের এক নিঝুম রাতে। শফিক সাহেব তখন একটা টেক্সটাইল মিলে কাজ করতেন। কাজ শেষ করে ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে যেত। তার গ্রাম পর্যন্ত যাওয়ার সহজ পথ ছিল রেল লাইন ধরে প্রায় 2 কিলোমিটার হাঁটা। সেদিন ছিল প্রচণ্ড কুয়াশা, হাত বাড়ালে হাতের তালু দেখা যায় না, এমন অবস্থা। শফিক সাহেব টর্চ জেলে লাইন ধরে হাঁটছিলেন। হঠাৎ তার মনে হলো সামনে থেকে একটা ট্রেনের হেডলাইটের আলো আসছে। তিনি ভাবলেন এই সময় তো কোনো ট্রেন থাকার কথা নয়। তিনি দ্রুত লাইন থেকে নেমে পাশের ঢালুতে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলেন। আলোটা ধীরে ধীরে কাছে আসছে। ট্রেনের ইঞ্জিনের সেই পরিচিত শব্দ, লাইনের ওপর চাকার ঘর্ষণ, সবই স্পষ্ট শোনা যাচ্ছে। এমনকি ট্রেনের ঝকঝকে শব্দ মাটি পর্যন্ত কাঁপছে। আলোটা যখন তার ঠিক সামনে দিয়ে চলে গেল, শফিক সাহেব এক অদ্ভুত দৃশ্য দেখলেন। কোনো ট্রেন নেই, বাতাসে প্রচণ্ড গতিতে কিছু একটা চলে যাওয়ার ঝাপটা লাগলো তার গায়ে। কান ঝালাপালা করা শব্দ হলো, কিন্তু চোখের সামনে কোনো বগি বা ইঞ্জিন দেখা গেল না। শুধু একটা তীব্র নীলচে আলো সেকেন্ডের জন্য তাকে অন্ধ করে দিয়ে চলে গেল। শফিক সাহেব ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি খেয়াল করলেন কুয়াশার ভেতর দিয়ে রেল লাইনের ওপর একটা একা কামরা কোচ দাঁড়িয়ে আছে। কামরাটি পুরনো আমলের কাঠের তৈরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কামরার ভেতর থেকে মৃদু হলুদ আলো আসছে এবং সেখান থেকে পুরনো দিনের গ্রামোফোন রেকর্ড বাজার মতো গান শোনা যাচ্ছে। তিনি কৌতূহল সামলাতে না পেরে একটু এগিয়ে গেলেন। কামরার জানলা দিয়ে ভেতরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন ভেতরে অনেক মানুষ বসে আছে, কিন্তু সবার পরনে গত শতাব্দীর পোশাক, আর সবার মুখগুলো একদম সাদা, কোনো চোখ মুখ বা নাক বোঝা যাচ্ছে না, যেন মোমের পুতুল গলে গেছে। হঠাৎ একটি মুখহীন অবয়ব জানলার দিকে মুখ ফেরালো। শফিক সাহেব আর এক মুহূর্ত দাঁড়ালেন না, ব্যাগ ফেলে যান প্রাণ দিয়ে দৌড়াতে শুরু করলেন। পেছনে শুনতে পাচ্ছিলেন অনেকগুলো মানুষের অট্টহাসি আর সেই দৃশ্য, ট্রেনের বাঁশির শব্দ। দৌড়াতে দৌড়াতে তিনি যখন স্টেশনের কাছাকাছি পৌঁছালেন, তখন স্টেশনের লোকরা তাকে উদ্ধার করে তার গায়ের জামা ছিঁড়ে গিয়েছিল, আর সারা শরীরে বরফ শীতল একটা অনুভূতি ছিল। পরদিন স্টেশনের পুরনো এক কর্মচারীর কাছে তিনি শুনলেন 1950 সালের দিকে ঠিক এই জায়গায় একটা বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। একটি কামরা লাইনচ্যুত হয়ে পুকুরে পড়ে গিয়েছিল এবং ভেতরে থাকা সব যাত্রী মারা গিয়েছিল। মাঝে মধ্যে, বিশেষ করে কুয়াশার রাতে, সেই অশ্বরীরা
ট্রেন আজও তার পুরনো গন্তব্যে ফেরার চেষ্টা করে। শফিক সাহেব এরপর আর কোনো দিন ওই পথে রাতে ফেরেননি। আজও শীতকাল এলে কুয়াশায় মাখা রেল লাইনের দিকে তাকালে তার সেই মুখহীন মানুষগুলোর কথা মনে পড়ে। তো ভাইয়া, এই ছিল আমার ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটি আমরা পড়ে দিলাম। সো যাব আমরা আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে বলতে চাই, আপনারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্স। আমাদের ফেসবুক পেজের নাম RJ ফারহান 8 এবং RJ জীবন। আর আমি চাই আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাক, সেই জন্য অবশ্যই আপনাদের হেল্প দরকার। আপনারাও যদি চান যে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা ছোট্টই থাকুক, তাহলে তো আসলে হবে না, তাই না? আপনাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে বড় করতে হবে। সো সেই জন্য ডেফিনেটলি এই শোটাকে শেয়ার করে আপনাদের ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের যে কোনো ফেসবুক ওয়ালে অথবা যে কোনো জায়গায় শেয়ার করে রাখতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। তাহলে কি হবে, আমাদের এই শোটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা আরও ভালো ভালো ঘটনা শুনতে পারবো, আমরা আরও ভালো ভালো কিছু ঘটনা উপহার দিতে পারবো আপনাদেরকে। এখন সপ্তাহে 3টা দিন হচ্ছে, এমনও হতে পারে সপ্তাহে 4টা দিনও আমরা শোটা করতে পারি। আর যদি আমি অনেক অনেক গল্প পাই বা ঘটনা পাই, তাহলে ডেফিনেটলি আপনাদের জন্য সপ্তাহে 3টা দিন রেগুলার করে দিব। এখন তো হচ্ছে কি 2টো দিন রেগুলার, আর একটা দিন যদি আমি সময় পাই তাহলে করব। আর যদি অনেক অনেক সাড়া পাই আপনাদের, আমার প্রত্যেকটা ভিডিওতে যদি 1K প্লাস ভিউ হয়, তখন আমি আপনাদেরকে কথা দিতেছি ইনশাল্লাহ, যখন থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা 1K প্লাস ভিউ বানাবেন, তখন থেকে আপনাদের জন্য আমি 3টা দিনই থাকবো ইনশাল্লাহ। সো ডেফিনেটলি আপনারা শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর ঘটনা পাঠাতে হবে আপনাদেরকে। আর যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন, আর কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। সো চলুন আমরা যাই আমাদের পরবর্তী ঘটনায়। তো আমাদের পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রিফাত। সো রিফাতের ঘটনাটি আমরা পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল বছর 8 আগে। রিয়াদ তার অফিসের কাজে ঢাকা থেকে লালমনিরহাট যাচ্ছিল। ট্রেনটি বেশ পুরনো ছিল, আর সে যে কামরায় ছিল সেখানে যাত্রী সংখ্যা ছিল হাতে গোনা। রিয়াদ যে কুপে বসেছিল বা কেবিনে বসেছিল, সেখানে সে ছাড়া আর মাত্র একজন যাত্রী ছিলেন, সাদা ধুতি আর পাঞ্জাবি পরা এক বৃদ্ধ। রাত 2:30। ট্রেনটি কোনো এক ছোট স্টেশনে দাঁড়িয়ে সিগন্যালের অপেক্ষা করছিল। বাইরে ঘোর অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রিয়াদ জানলার কাছে বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মনে হলো বৃদ্ধ লোকটি এক নাগারে তার দিকে তাকিয়ে আছেন। রিয়াদ অস্বস্তি বোধ করে জিজ্ঞেস করলো, চাচা কিছু বলবেন? বৃদ্ধ লোকটি কোনো উত্তর দিলেন না, শুধু ফ্যাকাশে একটা হাসি দিয়ে জানলার বাইরে ইশারা করলেন। রিয়াদ জানলার বাইরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ট্রেনের ঠিক পাশেই স্টেশনের সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মের একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, তারপর একটা নীল ফ্রক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটির কোনো মুখ নেই, পুরো জায়গাটা সমতল চামড়া দিয়ে ঢাকা। ভয়ে রিয়াদ চিৎকার দিতে গিয়েও পারল না, তার গলা যেন কেউ টিপে ধরেছে। সে দ্রুত বৃদ্ধের দিকে তাকালো সাহায্যের জন্য, কিন্তু দেখলো কেবিনে কেউ নেই। যে বৃদ্ধটি একটু আগে তার সামনে বসেছিল, তার সিটটা একদম ধুলোয় দূষরিত, যেন সেখানে কয়েক বছর ধরে কেউ বসেনি। হঠাৎ ট্রেনের ভিতর প্রচণ্ড ঠান্ডা অনুভব হতে লাগলো। রিয়াদ অনুভব করলো তার কাঁধের ওপর একটা বরফ শীতল হাত রাখা হয়েছে। সে পেছনে তাকাতে সাহস পাচ্ছিল না। ট্রেনের কামরার বাতিগুলো দপদপ করতে শুরু করলো। কানে বেশি হলো অদ্ভুত এক ফিসফিসানির শব্দ, আমাদের সাথে নামবে না? ঠিক তখনই ট্রেনটি এক ঝটকায় চলতে শুরু করলো। সাথে সাথে কামরার বাতিগুলো জ্বলে উঠলো এবং শীতল স্পর্শটা মিলিয়ে গেল। রিয়াদ দেখলো কামরাটি একদম ফাঁকা, সে একাই সেখানে বসে আছে। পরদিন গন্তব্যে পৌঁছে রিয়াদ ওই ট্রেনের এক পুরনো গার্ডের কাছে ঘটনাটি খুলে বলল। গার্ড সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আজ থেকে 25 বছর আগে এই কামরাতে এক বৃদ্ধ আর তার নাতনি ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিলেন। মাঝে মধ্যে সিগন্যালে ট্রেন থামলে তারা এখনও যাত্রী খুঁজতে আসে। রিয়াদ যখন তার ব্যাগটা হাতে নিল, দেখলো ব্যাগের চেইনের ওপর একটা ছোট নীল কাপড়ের টুকরো আটকে আছে। সেই কাপড়ের রং ঠিক সেই মেয়েটির ফ্রকের মতোই। তো ভাই, এটাই ছিল আমার ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটা আমরা পড়ে দিলাম। আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন সূচনার ঘটনাটি আমরা পড়ছি। উনি যে বলে গেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া।
ঘটনাটি বিপ্লবের সাথে। বিপ্লব পেশায় একজন সেলস রিপ্রেজেন্টেটিভ। তাকে প্রায়ই মোটরসাইকেল নিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে ঘুরতে হয়। সেদিন অফিসের কাজে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। রাঙামাটি থেকে ফেরার পথে যখন সে মানিকছড়ি এলাকা পার হচ্ছিল, তখন ঘড়িতে রাত 10:15 বাজে। পাহাড়ি রাস্তায় এই সময়টা মানে ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা। দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। হঠাৎ বনের ভেতর থেকে ধপধপে সাদা শাড়ি পরা এক মহিলাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে বিপ্লব কষে ব্রেক কষল। এই নির্জন রাতে এখানে কোনো মানুষ থাকা অসম্ভব। বিপ্লব টর্চের আলো ফেলতেই দেখলো মহিলাটি বেশ বয়স্ক, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিপ্লব ভাবলো হয়তো কোনো বিপদ হয়েছে। সে জিজ্ঞেস করলো, মা, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? মহিলাটি নিচু গলায় বলল, বাবা, একটু সামনে ওই বটগাছটার কাছে নামিয়ে দিবি? খুব ভয় লাগছে। বিপ্লব তাকে সাহায্য করতে চাইলো। মহিলাটি মোটর বাইকের পেছনে বসলো। বাইক চলতে শুরু করার কিছুক্ষণ পরেই বিপ্লবের মনে হলো পেছনে কেউ বসে আছে বলে মনেই হচ্ছে না। বাইকটি একদম হালকা লাগছে। সে আর চোখে লুকিং গ্লাসে তাকালো। যা দেখলো তাতে তার বুক কেঁপে উঠলো। গ্লাসের পেছনের সিটে কেউ কাউকে দেখা যাচ্ছিল না, কিন্তু সে স্পষ্ট অনুভব করতে পারছে কেউ একজন তার পিঠের ওপর খুব ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে। সেই নিঃশ্বাস এতটাই ঠান্ডা যেন বরফ স্পর্শ করছে তার ঘাড়। সামনে সেই পুরনো বিশাল বটগাছটা আসতেই পেছনের মহিলাটি ফিসফিস করে বলল, নামিয়ে দে বাবা, আমার জায়গা চলে এসছে। বিপ্লব বাইক থামালে মহিলাটি নেমে গেল। সে এবার সাহস করে পেছনে তাকিয়ে দেখলো মহিলাটি মানুষ নয়, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো, এবং সে মাটির উপর দিয়ে হাঁটছে না, বরং শূন্য বেশে বনের ভেতর ঢুকে যাচ্ছে। বনের ভেতর ঢোকার ঠিক আগে মহিলাটি একবার পেছনে ফিরল। বিপ্লব দেখলো তার চোখে কোনো মনি নেই, শুধু দুটো গর্ত থেকে আগুনের মতো লাল আলো বেরোচ্ছে। সে খিলখিল করে হেসে বলল, আজ তো ভাগ্য ভালো রে, সাথে তসবি ছিল। বিপ্লবের পকেটে তার মায়ের দেওয়া একটা ছোট তসবি ছিল। বিপ্লব আর এক মুহূর্ত দাঁড়ায়নি। সে পাগলের মতো বাইক চালিয়ে শহরের দিকে চলে আসে। পরদিন প্রচণ্ড জ্বরে সে 3 দিন বিছানায় পড়েছিল। স্থানীয় লোকজন তাকে বলেছিল ওই বটগাছটার নিচে বহু বছর আগে এক সড়ক দুর্ঘটনায় এক মহিলা মারা গিয়েছিল। তারপর থেকে ওই জায়গায় একা কেউ গেলে তাকে এমন বিপদে পড়তে হয়। বিপ্লব আজও রাতের বেলা পাহাড়ি রাস্তায় একা বাইক চালাতে ভয় পায়। তো ভাইয়া, এই ছিল আমার ঘটনা। এবং যারা যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরও একটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্কই আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন আমাদেরকে। এবং আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় করার জন্য আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন আমাদের এই শোগুলা, আমাদের এই এপিসোডগুলো। তাহলে আমরা পৌঁছে যেতে পারবো অনেক অনেক মানুষের কাছে। এবং আমি যেটা চাই, আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক অনেক বড় হয়ে যাক। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর আমি বললাম, আবারও বলতেছি, যদি আমার প্রত্যেকটা ভিডিওতে 1K প্লাস ভিউ হয়, তখন থেকে আমি 3টা করে এপিসোড দিব সপ্তাহে, ইনশাল্লাহ। সো এই দায়িত্বটা আপনাদের উপরেই পড়ে। যারা আমাদের এই শোটা ভালোবাসেন তারা যদি শেয়ার করেন, তাহলে আমাদের এই শোটা, এই ছোট্ট ফ্যামিলিটা বড় হয়ে যাবে। সো আর যদি চান আর কি পরবর্তী এপিসোডগুলো শুনতে, যে হ্যাঁ, জীবন ভাইয়ের শোটা তো বা ফারহান ভাইয়ের শোটা তো ভালো লাগে আমার কাছে, তো আমাদের সাথে কিন্তু হচ্ছে গিয়ে জীবন নামের একটা ছেলেও থাকে, যাকে আমরা সাব্বির নামে চিনি। সো সাব্বির বা জীবন, যাই বলি না কেন, সাব্বির ইদানিং থাকতে পারতেছে না। সো ইনশাল্লাহ সাব্বিরও খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।